আমার দেওয়া তোমাকে দ্বিতীয় উপহার এগুলো। বঙ্গ ললনাকে বঙ্গ ললনার রূপে সজ্জিত হয়ে দেখার জন্য হৃদয়টা ভীষণ ব্যাকুল হয়ে উঠেছে। জানি তুমি সব অভ্যস্ত নাও, তাই তোমার কাছে অস্বস্তিদায়ক লাগতে পারে। তবে আমার প্রত্যাশা তুমি আমার উপহারগুলো সাদরে গ্রহণ করে আমার ব্যাকুল হৃদয়ের ইচ্ছেটা পূরণ করবে। তোমাকে নতুন রূপে সজ্জিত হয়ে দেখার অপেক্ষা রইলাম। চিরকুটটা পরে হৃদিতার ঠোঁটের কানে এক টুকরো মিষ্টি হাসি খেলে গেল। সে শাড়ি এবং জুয়েলারিগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। প্রিয় মানুষের দেওয়া দ্বিতীয় উপহারগুলো সে গ্রহণ না করে কি করে পারে? খান ম্যানশনের সামনে বাইক নিয়ে প্রায় আধ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে আরিয়ান। বারবার ঘড়ি দেখে অপেক্ষার প্রহর গুনছে সে। আজ তাকে দেখতে ভীষণ সুন্দর এবং অন্যরকম লাগছে। নেভি ব্লু রঙের পাঞ্জাবি পায়জামা এবং সেই সাথে স্টাইলিশ করা সিল্কি চুল, মুখে ট্রিম করা চাপ দাড়ি, হাতে ধূসর রঙের স্টিল ওয়াচের, এক কথায় অসম্ভব সুন্দর লাগছে আরিয়ানকে। তার রেডি হতে বড়জোর আধ ঘন্টা লেগেছে। আরও আধ ঘন্টা সে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। প্রায় এক ঘন্টা হতে চলল, অথচ হৃদিতার কোনো খবর নেই। এভাবে সময় ফুরাতে ফুরাতে এক সময় মৃদু বিরক্তর নিঃশ্বাস ছাড়তেই তার চোখ আটকে গেল খান ম্যানশনের বিশাল আকৃতির সিঁড়ির ধাপগুলোর দিকে। নজরকাড়া সৌন্দর্য নিয়ে নেভি ব্লু রঙের শাড়ি পরিহিত অবস্থায় ধীর গতিতে এগিয়ে আসছে হৃদিতা। তাকে দুই পাশ থেকে ধরে নিয়ে আসছে ঈশিতা আর শ্রাবণী। আরিয়ানের চোখ জোড়া কেবল হৃদিতার দিকেই আটকে আছে। চোখের পলক ফেলতেই যেন ভুলে গেছে সে। হার্টবিট এত জোরে বেজে চলেছে যে এখনই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার। নেভি ব্লু শাড়ির সাথে কোঁকড়ানো বাদামি চুলগুলো কোমর অবধি ছেড়ে দেওয়া, পিছন দিকে সম্ভবত বেলি ফুলের গাছটা লাগানো, ফর্সা আর মায়াবী মুখটাতে প্রসাধনিকের ছোঁয়া পড়ে সেটা দ্বিগুণ উজ্জ্বলতায় চকচক করছে। ডাগর ডাগর মায়াবী চোখগুলোতে কাজলের প্রলেপে পড়ে সেগুলো অত্যন্ত মোহনীয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। ঘন কালো পাপড়ি জোড়া মাস্কারার প্রলেপে পড়ে দ্বিগুণ সৌন্দর্য নিয়ে ফুটে উঠেছে। বিস্তৃত পাতলা গোলাপি ঠোঁটজোড়া আরো কৃত্রিম হয়ে ভেসে উঠেছে। সাথে শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি, কানে গলায় ও হাতে অদ্ভুত সৌন্দর্য আর অহংকার নিয়ে ফুটে রয়েছে। নাকের বাঁ পাশে ডায়মন্ডের ছোট্ট একটা নাকফুল নজর কাড়াভাবে বিদ্যমান। হৃদিতার ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসি আর তার ধীরে গতিতে চলার ধরন দেখে জ্ঞান হারানোর উপক্রম হলো আরিয়ানের। সে কখনো জান্নাতের হুরপুরি দেখেনি, তবে তার মনে হচ্ছে জান্নাতের হুরপুরির চেয়েও সুন্দরী তার হৃদি, শত গুণ হাজার গুণ সুন্দরী। প্রেমিক পুরুষের অবাধ্য মন আবারও নতুন করে হৃদিতার প্রতি নতুনভাবে প্রেমে পড়ল। মুখের সামনে তুড়ি বাজাতেই আরিয়ানের ঘোর ভাঙল যেন। সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতেই ঈশিতা পাশ থেকে বলে উঠল, এই নিন আপনাদের হৃদয়ের রানীকে। কানাডিয়ান ললনা থেকে একদম বঙ্গ ললনা বানিয়ে দিলাম আমরা। শ্রাবণী বলে উঠল, আমি তো চিন্তায় আছি তোমার না আবার হার্ট অ্যাটাক এসে যায়। যদিও সে এমনিতে অসামান্য সুন্দরী, তবু এমনভাবে আমরা তোমার হৃদয় হরণীকে সাজিয়েছি, তাতে তো হার্টবিট তোমার মিস হয়ে যাবার কথা। আরিয়ান হেসে বলে উঠল, বাহ, তোমার তো আমাকে একদম মার্ডার করার প্ল্যান করে নেওয়া দেখছে। ঈশিতা বলল, তার বলতে এখন বলুন আপনার মায়াবতীকে কেমন লাগছে? কতবার ক্রাশ খেয়েছেন তার ওপর? আরিয়ান হৃদিতার দিকে নেশাযুক্ত ঘোর লাগানো দৃষ্টি নিক্ষেপ করে মাদকতায় কণ্ঠে বলে উঠল, অপূর্ব সুন্দর লাগছে আমার হৃদয় হরণী মায়াবতীকে।
কোনো শব্দে কোনো ভাষায় সেটা বর্ণনা করা সম্ভব নয়। তার উপর বহুবার, হাজারবার, অগণিতবার ক্রাশ খেয়েছি আমি। ওদের ভবিষ্যতে আরও যে কতবার ক্রাশ খাবো সেটা কোনো হিসাব করা যাবে না। আরিয়ানের কথায় লজ্জায় আরক্তিম হলো হৃদিতা। ঠোঁটে খেলে গেল লজ্জার হাসি। অপরদিকে ঈশিতা আর শ্রাবণী মুখ টিপে টিপে হাসতে লাগলো। আরিয়ান আর কোনো কথা না বলার সুযোগ দিয়েই হৃদিতার হাত ধরে তাকে বাইকের পিছনে উঠিয়ে দিল। পরে নিজেও হেলমেট পরে বাইকের সামনে বসে পড়ল। ঈশিতা আর শ্রাবণী নিজেদের বৃদ্ধা আঙ্গুল উঁচিয়ে তাদেরকে অল দ্য বেস্ট জানালো। আরিয়ান ছোট্ট করে হৃদিতাকে বলল। আমাকে শক্ত করে ধরে জড়িয়ে থাকো। হৃদিতা প্রথমে সংকোচ বোধ করলেও আরিয়ানের বাইক স্টার্ট দিতেই সে তার দুই হাত দিয়ে পেছন দিক থেকে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কাঁধে নিজের থুতনি ঠেকালো। হৃদিতার গভীর স্পর্শ পেয়ে আরিয়ানের শরীরে এক অন্যরকম শিহরণ বয়ে গেল। পরক্ষণেই এক অদ্ভুত ভালো লাগা আর অজস্র অনুভূতির সায়রে ডুবে গেল তার দেহ মন। এদিকে বাইক ছুটেই চলছে তার নিজস্ব গতিতে। কালো রঙের বাইকটা শহরের ব্যস্ত রাস্তা ধরে একটানা ছুটে চলছে। আশেপাশে অনেক যানবাহন বলে পুরোপুরি স্পিডটা তুলতে পারছে না আরিয়ান। তার আজকে হৃদিতাকে নিয়ে পঙ্খিরাজের মতো ছুটে বেড়াতে ইচ্ছা করছে। হৃদিতা তখনও একইভাবে আরিয়ানকে জড়িয়ে ধরে বসে আছে। কখনো এভাবে কারো পেছনে বাইকে উঠেনি বলে তার বেশ ভয় করছে। বাইকটা হাইওয়েতে আসতেই ফাঁকা রাস্তায় বাইকের স্পিড তুঙ্গে তুলে দিল আরিয়ান। হৃদিতা ভয় পেয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল আরিয়ানকে। তার পিঠে নিজের মুখ লুকালো। চওড়া হেসে আরিয়ান বলল, ভয় নেই রীতি, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। জাস্ট এভাবেই শক্ত করে জড়িয়ে ধরে রেখো আমায়। হৃদিতা ভয় মাখা কণ্ঠে বলল। বাইক আস্তে চালাও আরিয়ান, পরে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আরিয়ান কিছু বলতে নেবে তার আগেই বাইকের লুকিং গ্লাসে চোখ আটকে গেল তার। হৃদিতার বাদামি লম্বা চুলগুলো বাতাসের তালে তালে তীব্রভাবে উড়াউড়ি করছে। চোখে মুখে সেগুলো বারবার পড়ে হৃদিতাকে বিরক্ত করছে। অথচ আরিয়ানের বিমুগ্ধ দৃষ্টি সেদিক থেকে সরতেই চাচ্ছে না। ইচ্ছে করছে চুলগুলোকে নিজের হাতের কানের পিঠে গুজে দেওয়ার, কিন্তু সেই অবস্থা আপাতত নেই বললেই ইচ্ছাটাকে মাটি চাপা দিতে হলো তার। আবারও ড্রাইভিং করায় মনোযোগ দিল সে। তোমাকে হেলমেট কেন দিতে জানো? কেন? যাতে তোমার এই উড়ন্ত চুলগুলো নিজ চোখে দেখতে পেয়ে আমি উপভোগ করতে পারি। আর এতে যদি আমি অ্যাক্সিডেন্ট করে আঘাত পাই? আমি থাকতে তোমার এক বিন্দু পরিমাণ ক্ষতিও হবে না। এতটা আত্মবিশ্বাস? ভীষণ। তারপর একটু থেমে আরিয়ান আবার বলতে লাগলো, জানো রে, তোমার স্পর্শ আর তোমার চুল আমাকে ভীষণভাবে বিরক্ত করছে। বারবার নিজেকে নিয়ন্ত্রণ হারাতে হারাতে বেঁচে যাচ্ছি আমি। হৃদিতা আতকে উঠে বলল, কি বলছে এসব? তোমার বাইকের পেছনে যেহেতু বসেছি তাই আমার স্পর্শ তো লাগবেই। তাছাড়া আমার চুল বাতাসে ঝাপটা এভাবে সামনে চলে আসলে আমি কি করব বলো? তুমি বরং সাবধানে বাইক চালাও, আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে হবে না তোমার। আরিয়ান মৃদু হেসে বলল। ভয় নেই, তুমি থাকতে আমার কোনো ভয় নেই রীতি। হৃদিতা হেসে মনে মনে আওড়ালো। পাগল ছেলে। শহরতলি ছাড়িয়ে কিছুটা মুক্ত ও প্রাকৃতিক অভয়ারণ্যে চলে এলো আরিয়ান ও হৃদিতা। আরিয়ান তখন সর্বোচ্চ স্পিডে পুরো দমে বাইক চালিয়ে যাচ্ছে। হৃদিতার এখন আর ভয় করছে না। সে আরিয়ানকে জড়িয়ে ধরে মাথা উঁচু করে শীতল ও প্রকৃতির বাতাসের তীব্র অনুভব করছে। আরিয়ানের গায়ের মিষ্টি সুঘ্রাণের সাথে সাথে বাংলার মনোমুগ্ধকর প্রকৃতি তার হৃদয় জুড়ে যাচ্ছে বারংবার। তার আজ গলা ছেড়ে গান গাইতে ইচ্ছা করছে। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। হৃদিতার সাথে গলা মেলালো আরিয়ান।
আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় শহরে, যখনই মন কেমন করে, কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে, কোনো এক রূপ কথার জগতে তুমি চিরসাথী আমার জীবনে এই পথে। ফুচকা খেতে গিয়ে চোখ মুখ লাল হয়ে গেছে হৃদিতার। ফুচকাতে ঝালের পরিমাণ কিছুটা বেশি হয়ে গেছে। ঝালে আ করছে হৃদিতা। আরিয়ান ব্যস্ত হয়ে গিয়ে তাকে দ্রুত ঠান্ডা পানি খাওয়ালো। হৃদিতা দ্রুত সেটা ঢকঢক করে খেয়ে ফেললো। এই খাবার এত ঝাল কেন? আরিয়ান অষ্টম আশ্চর্য দেখার মতো অবাক হয়ে বলল, আমি তো জানতাম মেয়েরা ফুচকার জন্য পাগল, আর ঝাল বেশি হলে তো কথাই নেই। আর সেখানে তুমি এই কথা বলছো? ফুচকা কি কখনো খাওনি? হৃদিতা আরও কয়েক ঢোক পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে মাথা নাড়িয়ে বলল, আমি এই প্রথম ফুচকা খেলাম, এটা খুব স্পাইসি। ক্যানাডাতে এই খাবার কখনোই খাইনি, আর আমি বেশি ঝাল খেতে পারি না। খাবার সবসময় কম ঝাল খেয়ে অভ্যস্ত আমার। কানাডিয়ান ফুডে মশলা জাতীয় খাবার খুব কমই থাকে। আরিয়ান কয়েক পলক হৃদিতার দিকে তাকিয়ে বলল, সরি, আমি তোমার এই দিকটা সম্পর্কে খেয়াল রাখতে পারিনি। আমার তোমার সুবিধা অসুবিধার সম্পর্কে জানা উচিত ছিল। শাড়িটা পরতে নিশ্চয়ই তোমার ভীষণ অস্বস্তি হয়েছে। হৃদিতা মিষ্টি হাসি দিয়ে বলল, ইটস ওকে আরিয়ান, এই সামান্য ব্যাপারের জন্য তোমায় সরি বলতে হবে না। তাছাড়া সব জাতীয় খাবারের টেস্ট থাকাটা জরুরি। আর শাড়ি পরতে আমার মোটেও অসুবিধা হয়নি। প্রথম পরেছি তো, তাই কিছুটা অস্বস্তি হচ্ছে। তোমার মুখের ওই হাসি আর মুগ্ধ দৃষ্টি আমাকে এর চেয়েও হাজার গুণ বেশি কিছু উপহার দিয়েছে। ভালো লাগা, ভালোবাসা, সব কিছু। আরিয়ান ফুসকার বিল পে করে হৃদিতার হাত ধরে বাইকে উঠতে উঠতে বলল, আজকে তোমাকে পুরো ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো। ঢাকার বিখ্যাত সব খাবারগুলো টেস্ট করাবো। কতগুলো বছর পর নিজের মাতৃভূমিতে এসেছো তুমি। মাতৃভূমির রূপ আর গুণ অবলোকন করে দেখতে হবে তো। হৃদিতা আরিয়ানের পেছনে বসে তাকে জড়িয়ে ধরতে ধরতে বলল, সেটা তো অবশ্যই। আর সেটা যদি হয় প্রিয় মানুষটির সাথে, তাহলে তো আনন্দ বহু গুণ বেড়ে যাবে। কালো রঙের বাইকটা আবার ছুটে চলল শহরের বুক চিরে। তাতে দুজন প্রেমময়ী যুগল মুক্ত হয়ে এবং আনন্দ চিত্তে নিজেদের সুখ এবং শান্তির মুহূর্তগুলো পার করছে। রৌদ্র উজ্জ্বল ও গমগমে আকাশটা হঠাৎ যেন গর্জন করে ঢেকে উঠল। উষ্ণ বাতাসের বিপরীতে বইতে লাগলো শীতল সমীরণ। আবছা অন্ধকার যুক্ত আকাশে মেঘের গুরুম গুরুম ডাকও শোনা যাচ্ছে বারংবার। একটা টং দোকানের সামনের বেঞ্চিতে বসে শাড়ি দিয়ে নিজেকে আগাগোড়া ঢেকে নিচ্ছে হৃদিতা। তার বেশ শীত শীত অনুভব হচ্ছে। আজ সারাটা বিকেল আর পুরোটা সন্ধ্যা পুরো ঢাকার সর্বত্র ঘুরে বেরিয়েছে সে আর আরিয়ান। কাছাকাছি ঐতিহাসবাহী সকল জায়গাতে আরিয়ান নিয়ে গিয়েছে হৃদিতাকে। এছাড়া ঢাকার আরও কিছু দর্শনীয় স্থানে ঘুরে বেরিয়েছে তারা দুজন মিলে। কোনো দামি রেস্টুরেন্ট অথবা 5 স্টার হোটেলে নয়, বরং নিজের দেশের সংস্কৃতির সাথে জড়িত জায়গাগুলোতে নিজের প্রিয়তমাকে নিয়ে ঘুরেছে আরিয়ান। আভিজাত্যময় কৃত্রিম জায়গাগুলোতে সুখ পাওয়া গেলেও মনের তৃপ্তি আর শান্তি পাওয়া যায় না। সেটা বহুকাল থেকেই আরিয়ান আর হৃদিতা উপলব্ধি করে এসেছে। আরিয়ান মাটির পেয়ালার ধোয়া ওঠা 2 কাপ মালাই চা নিয়ে হৃদিতার সামনে এসে দাঁড়ালো। ডান হাতটা দিয়ে হৃদিতার দিকে একটা পেয়ালা বাড়িয়ে দিতেই হৃদিতা কাঁপা কাঁপা হাতে সেটা নিল। সেটা দেখে আরিয়ান তার পাশে বসতে বসতে ভ্রু কুঁচকে বলল, তোমার কি ঠান্ডা লাগছে রেদি?
ধোয়া ওঠা চায়ের পেলাতে ফু দিতে দিতে রিদিতা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আরিয়ান কি করবে বুঝতে না পেরে হঠাৎ আরিয়ানের পেয়ালাটা ব্রেঞ্চের এক পাশে রেখে দু হাতে শক্ত করে রিদিতাকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল। কি করছোটা কি আরিয়ান? এখানে অনেক মানুষ আছে, সবাই দেখলে কি ভাববে? আরিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। যার যা ইচ্ছে ভাবুক, আমি আমার হবু বউকে জড়িয়ে ধরেছি, তাতে কার বাপের কে? রিদিতা কিছু বলতে নিয়েও ঠোঁট প্রসারিত করে হেসে দিয়ে আরিয়ানের বুকে মৃদু একটা চাপড় দিল। আরিয়ানের দেহের উষ্ণতা আর সুগন্ধির সাথে লেপ্টে থাকা ঘামের গন্ধে রিদিতার কেমন অদ্ভুত একটা নেশা ঘোরে চলে গেল যেন। মাতোয়ারা হয়ে গেল তার দেহ মন। নাসিকা রন্দে দিয়ে সেই ঘ্রাণ তার হৃৎপিণ্ড থেকে ফুসফুস অবধি চলে গেল মুহূর্তেই। তার শীতল হয়ে থাকা শরীরটা মুহূর্তেই উষ্ণতার চলমলিয়ে উঠল। আরিয়ানের বুকে এবং বাহুডোরে আবদ্ধ থেকে রিদিতা অস্পষ্ট সুরে বলে উঠল। রাত হয়ে যাচ্ছে আরিয়ান, আমাদের বাসায় ফিরতে হবে তো। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে রিদিতাকে উঠিয়ে নিজের চটপটে কণ্ঠে বলল। তাড়াতাড়ি চাটা শেষ করো, চা শেষ করেই বাড়ি ফিরবো আমরা। বলে নিজের পেয়ালাটা হাতে নিতেই হঠাৎ হৃদিতার দিকে চোখ আটকে গেল আরিয়ানের। হৃদিতা সবে মাত্র মাটির পেয়ালায় একটা চুমুক দিয়েছে। কি ভেবে যেন আরিয়ান হৃদিতার পেয়ালাটা তার হাত থেকে নিয়ে নিল। তারপর হৃদিতা পেয়ালায় যে স্থানটিতে ঠোঁট জোড়া দিয়ে স্পর্শ করেছিল ঠিক সেই স্থানটায় আরিয়ান নিজের ঠোঁট জোড়া স্পর্শ করলো। হৃদিতা কিছুক্ষণ অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে থাকলেও পরক্ষণে লজ্জায় তার শুভ্র গাল দুটো মুহূর্তেই লালচে বর্ণ ধারণ করলো। কান দিয়ে গরম ধোঁয়া উঠতে লাগলো যেন। শহরতলি থেকে একটা ছোট্ট গ্রামীণ পরিবেশের মতো একটা এলাকায় রিসোর্টে বর্তমান অবস্থান করছে আরিয়ান ও হৃদিতা। মূলত শহর থেকে আগত ক্লান্ত ও জরুরি প্রয়োজনে আগত ব্যস্ত মানুষদের সাময়িক বিশ্রাম অথবা রাত যাপনের জন্য এই রিসোর্ট তৈরি করা হয়েছে। আকাশ জুড়ে ঝুম বৃষ্টি নেমে পড়ছে। কিছুক্ষণ পর পর প্রবলভাবে মেঘদের হুংকার আর বজ্রপাতের ধ্বনি শোনা যাচ্ছে। গাছপালা ও প্রকৃতি যেন বৃষ্টি স্নান হতে উপভোগ করছে তম আসন্ন এই বাড়িধারা। রিসোর্টের ডান পাশের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে সব কিছু অবলোকন করে এসব ভেবে চলেছে আরিয়ান। হৃদিতা বাড়ি ফেরার কথা বলতেই আরিয়ানেরও হঠাৎ বাড়ি ফেরার কথা মনে পড়ছিল। হৃদিতার সাথে সুখ ও শান্তিময় মুহূর্তগুলো পার করতে করতে বাড়ি ফেরার কথা বেমালুম ভুলেই গিয়েছিল সে। তার কিছুক্ষণ পরই গুড়ি গুড়ি বৃষ্টি পড়া থেকে শুরু করে আকাশ বাতাস ভারী করে মুষলধারে ঝুম বৃষ্টি শুরু হলো। এই অবস্থায় কিছুতেই বাইক রাইডিং করে এত দূর পাড়ি দিয়ে বাড়ি ফেরা সম্ভব ছিল না। তাই আশেপাশের স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করে আশ্রয় হিসেবে এই রিসোর্টটাকে বেছে নিয়েছে আরিয়ান ও হৃদিতা। বৃষ্টির গতিবেগ পর্যবেক্ষণ করে তারা বুঝতে পেরেছিল এই রাতে আর বাড়ি ফেরা সম্ভব হবে না। রিসোর্টের ম্যানেজারের কাছে অবশ্য বাধ্য হয়ে স্বামী স্ত্রীর পরিচয় দিতে হয়েছে তাদের, নতুবা রাত্রি যাপনের জন্য কিছুতেই অবিবাহিত দুজন নারী পুরুষকে অনেকটা গ্রাম অঞ্চলের মতো এলাকায় এই রিসোর্টের থাকতে দেওয়া হতো না। আরিয়ান ও হৃদিতা জানে তাদের দ্বারা কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু অপরিচিত অচেনা মানুষগুলোকে তারা সেটা বিশ্বাস করাতেও কি করে। হঠাৎই কাঁধে কোমল কোনো কিছুর স্পর্শ টের পেয়ে হাত দুটো খুলে পিছনে ফিরে তাকালো আরিয়ান। মুহূর্তেই আধ ভেজা জুবুথুবু হৃদিতাকে চোখে পড়ল তার।
বাইক নিয়ে রিসোর্ট পর্যন্ত আসতে আসতেই সে আর হৃদিতা অনেকটাই ভিজে গিয়েছে। ম্যানেজারকে বলে তাদের জন্য ওয়ান টাইম ইউজ করার জন্য পোশাকের ব্যবস্থা করতে বলেছে আরিয়ান, কিন্তু সেটা এখনো এসে পৌঁছায়নি। হঠাৎ হৃদিতার আগমনে মিষ্টি একটা গান মনে পড়ে গেল আরিয়ানের। করে ক্রমাগত হাসির শব্দে সম্মতি ফিরে এলো আরিয়ানের। হৃদিতা দুই হাতে মুখ ধরে ক্রমাগত হাসি দিয়ে যাচ্ছে। আরিয়ান দ্রুত হৃদিতার দিকে এগিয়ে এসে ব্যস্ত হয়ে অস্থির কণ্ঠে বলল। আর ইউ ওকে রিদি? হৃদিতা মাথা নাড়িয়ে সম্মতি জানাতে নেবে তখনই আরও দুটো হাঁচি দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো সে। সেটা দেখে আরিয়ান আরও উদ্বিগ্ন হয়ে বলল। মায়ের কাছ থেকে শুনেছি তোমার অল্পতেই ঠান্ডা লেগেছে, জ্বর এসে পড়ে। সেখানে আজকে অনেকক্ষণ ঠান্ডা বাতাসের মধ্যে থেকেছো তুমি, তার উপর আবার বৃষ্টিতে ভিজতে হলো। তোমার জ্বর এসে পড়তে পারে, সবই আমার দোষে হয়েছে। আহত কণ্ঠে আক্ষেপ নিয়ে বলল আরিয়ান। হৃদিতা মাসি তাড়ানোর মতো হাত নেড়ে বলল। আরে ওইসব কিচ্ছু হবে না, আর হলেও কোনো ব্যাপার না। তুমি আছো তো আমার সামলে নেওয়ার জন্য। বাহ, এতটা বিশ্বাস আমার প্রতি? নিজের থেকেও বেশি। হৃদিতার মাদকতায় নেশালো কণ্ঠ ও সাথে সম্মোহনীয় চাহনিতে আরিয়ান প্রচণ্ড অবাক হয়ে গেল। সেই সাথে নিজের মধ্যে একটা অন্যরকম পরিবর্তন লক্ষ্য করল সে, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল। এই পরিবর্তন মোটেও এই পরিস্থিতির জন্য সুবিধাজনক নয়। অনেক কষ্টে নিজের উপচে পড়া অনুভূতিগুলোকে ধামা চাপা দিয়ে স্বাভাবিক হলো সে। দরজার দিকে তাকাতেই বিরক্ত হয়ে বলল। ম্যানেজারকে কতবার করে বললাম তাড়াতাড়ি কাপড়গুলো দিয়ে যাওয়ার জন্য, অথচ দেখো এখনো কোনো খবর নেই। তোমার ঠান্ডা লেগে গেলে তো মুশকিল হয়ে যাবে। হৃদিতা শান্ত ও স্বাভাবিক কণ্ঠে বলল। এই বৃষ্টির রাতে গ্রামীণ পরিবেশের মতো একটা জায়গায় কাপড় ম্যানেজ করা মোটেও সহজ কাজ নয়। এসব ব্যাপার বাদ দাও, চলো আজকে দুজনে মিলে একটু বৃষ্টি বিলাস করি। আরিয়ান চোখ বড় বড় করে বলল। পাগল হয়ে গেছো তুমি রিদি? এমনিতেই হাঁচি দিতে দিতে তোমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আবার কিনা বলছো বৃষ্টিতে ভিজবে। হৃদিতা নাছর বান্দা হয়ে বলল। আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না আরিয়ান, আজকে তোমাকে শুধু আমার কথাই শুনতে হবে। হৃদিতার পাগলামি ও জড়াজড়িতে এক প্রকার বাধ্য হয়েই আরিয়ানকে তার সাথে বৃষ্টিতে ভিজতে হলো। রিসোর্টের বাইরের বাগানের মতো বেশ বড় একটা ফাঁকা জায়গা আছে। সেই বাগানে বৃষ্টি স্নাত গোলাপ, বেলি, গন্ধরাজ ও হাসনাহেনার একত্রিত মাতোয়ারা গন্ধে বৃষ্টির ছন্দময় পতন যেন দ্বিগুণ সৌন্দর্য মণ্ডিত হয়ে উঠেছে। হৃদিতা মনের সুখে দু হাতের বৃষ্টির পানি ছাড়াতে ছাড়াতে উৎফুল্ল চিত্তে বৃষ্টি বিলাস করছে। বৃষ্টির পানি দিয়ে তার নেভি ব্লু রঙের পাতলা জর্জেট শাড়িটা শরীরের সাথে লেপ্টে গিয়েছে, সেই সাথে কোমরের একাংশ উন্মুক্ত হয়ে গিয়েছে। হৃদিতার সেদিকে খেয়াল না থাকলেও এক জোড়া পলকহীন সম্মোহনীয় মায়াযুক্ত ঘোর লাগানো নেশাক্ত দৃষ্টি তাকে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। নিজের মধ্যে চাপা দিয়ে রাখা অজস্র অনুভূতি ও উত্তেজনারা পারাপারের যেন তুমুল জলোচ্ছ্বাসের সূত্রপাত হচ্ছে আরিয়ানের হৃদয় ও মন জুড়ে। সে হাজার চেয়েও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। একাকী বৃষ্টি বিলাস করতে থাকা হৃদিতাকে সে মুগ্ধ ও সম্মোহনীয় নয়নে অনেকবার দেখেছে, কিন্তু হৃদিতার সাথে নিজেকে এই অবস্থায় বৃষ্টি বিলাসে পর্যবেক্ষণ করে এক রোমাঞ্চকর অনুভূতির জগতে পৌঁছে গেল সে। তার মন কাঁপিয়ে হৃদিতাকে কল্পনা করে বেরিয়ে এলো গানের এক মিষ্টি সুর, তবে মুখে সেটা উচ্চারিত না করে মনে মনে গানটা বাজাতে লাগলো তার। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে,
এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, আজ স্বপ্ন এলো মেলো একই সুর হলো প্রেমের কাহিনী। এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, আজ স্বপ্ন এলো মেলো একই সুর হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হয় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হয় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। চরম উত্তেজনায় অজস্র অনুভূতির আঘাতে একসময় স্থির থাকতে না পেরে হৃদিতাকে একটানে নিজের দিকে ঘুরিয়ে তার উন্মুক্ত কোমল ও ফর্সা কোমরে একাংশে নিজের বলিষ্ঠ হাত স্পর্শ করল আরিয়ান। সঙ্গে সঙ্গে প্রচণ্ড শিহরণে কেঁপে উঠল হৃদিতা। সেই সাথে হৃদিতা হুমড়ি খেয়ে আরিয়ানের বুকের মধ্যে পলিত হলো। ধীরে ধীরে মাথা উঁচু করে আরিয়ানের চোখে চোখ রাখতে গিয়ে আবারও কেঁপে উঠল হৃদিতা। ও গভীর সম্মোহনীয় ও নেশাযুক্ত চোখে চোখ আটকে রাখার সাহস বেশিক্ষণ রইল না হৃদিতার। আরিয়ান হৃদিতার চিবুক ধরে তার দিকে মুখ করালো। দুজন দুজনার দিকে মুহূর্তের পর মুহূর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এ এক নেশাক্ত ভালোবাসাময় উষ্ণতম অনুভূতি। দুজন দুজনার অস্বাভাবিক হৃৎস্পন্দনের তীব্র বৃষ্টির ঝিনিঝিনির শব্দের মাঝেও স্পষ্টভাবে শুনতে পারছে। দুজনের মাঝেই তীব্র ও প্রখর অনুভূতিগুলো সূক্ষ্মভাবে নাড়া দিয়ে উঠেছে। আরিয়ান হৃদিতার মুখের সামনে আসা ভেজা চুলগুলোকে শান্তপণ্যে কানের পিঠে গুঁজে দিল। বৃষ্টির অজস্র ফোঁটায় মুক্তোর মতো জলরাশি গড়িয়ে পড়ছে দুজনের চেহারা এবং শরীর জুড়ে। সেদিকে নিমিষেই তাকিয়ে থেকে থেকে দুজন দুজনকে মুগ্ধতার আদলে নতুন রূপে আবিষ্কার করল। তারপরে আরিয়ানের চোখ গেল হৃদিতার ঠোঁটের ডান কোণের নিচে থাকা লালচে তিলটার দিকে। আরিয়ান অতি শান্তভাবে নিজের অধৈর্য ছোঁয়ালো সেখানে। মুহূর্তেই কেঁপে উঠল হৃদিতা। তার দেহের সাথে সাথে পাতলা গোলাপি ঠোঁট জোড়া থরথর করে কাঁপছিল। সেদিকে চোখ পড়তেই আরও বেসামাল হয়ে উঠল আরিয়ান। সম্মোহীনভাবে নিজের লালচে পুরুষালী ঠোঁট জোড়া হৃদিতার কোমল ও গোলাপি ঠোঁট জোড়ার কাছে নিতেই বিকট শব্দে বজ্রপাত হলো কোথাও। সঙ্গে সঙ্গে সম্মিত ফিরে পেল আরিয়ান। হৃদিতা ভয়ে মুখ কুঁচকালো আরিয়ানের প্রশস্ত বুকে। আরিয়ান দু হাতে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর মৃদু কণ্ঠে কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমি থাকতে তোমার কোনো ভয় নেই হৃদি। তারপর হৃদিতাকে সামনে এনে চুলগুলো ডান হাত দিয়ে ব্যাক ব্রাশ করতে করতে আরিয়ান মৃদু কণ্ঠে বলল, সরি হৃদি। সরি কেন? তোমাকে দেওয়া আমার স্পর্শগুলো অনাকাঙ্ক্ষিত ছিল। আমি এখনো তোমাকে এভাবে স্পর্শ করতে চাইনি। বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে তোমাকে সম্পূর্ণ আমল করে নিতে চেয়েছিলাম, কিন্তু আজকে নিজের বেসামাল অনুভূতিগুলোকে সামাল দিতে ব্যর্থ হওয়ায়
বাকিটুকু না বলে থেমে গেল আরিয়ান। হৃদিতা এখনো ওর মুখের দিকে তাকিয়ে রয়েছে। আরিয়ান হৃদিতার নরম দু গালে দু হাত রেখে কোমল কণ্ঠে বলল, আমার ছোঁয়াগুলো মোটেও অপ্রীতিকর ছিল না রীতি। প্রত্যেকটা ছোঁয়া ভালোবাসার তীব্র আসক্তিময় ছিল, যা শুধুমাত্র তোমার জন্যই এর হৃদয় জুড়ে বহু কাল ধরে বরাদ্দ। হৃদিতা কিছু না বলে আরিয়ানের দু হাতের উপর নিজের দু হাত রাখলো। কিছুক্ষণ চুপ করে থেকে হৃদিতা বলল, আমিও কেমন যেন এক তীব্র সম্মোহনী জগতে চলে গিয়েছিলাম। তোমার ভালোবাসা মিশ্রিত নেশাযুক্ত ওই সম্মোহনী চোখ জোড়া আমাকে সম্পূর্ণরূপে অক্ষম করে তুলেছিল। আমি কিছু বলা বা করার অবস্থায় ছিলাম না। আর তোমার স্পর্শগুলোও আমার অপ্রীতিকর লাগেনি। প্রেমিক পুরুষ যখন ভালোবাসাময় হাতছানিতে কাছে ডেকে নেয়, তখন সেখানে নোংরা কোনো উদ্দেশ্য থাকে না। তবে হ্যাঁ, এটা তুমি অবশ্যই ঠিক বলেছ। একে অপরের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকলেও সেটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্রভাবে প্রয়োগ করা উচিত। বাবা আমাকে ছোটবেলায় একটা কথা বলেছিলেন, জানো রীতি? কি কথা আরিয়ান? নারীর দেহ স্পর্শ করার আগে তার মন স্পর্শ করতে হয়। আমি কি তোমার মন স্পর্শ করতে পেরেছে? এই প্রশ্নের উত্তর কি তোমার অজানা? তবুও তোমার মুখ থেকে শুনতে চাই। আমার চোখের ভাষাটা বুঝে নাও, তাহলেই বুঝতে পারবে সেখানে এক আকাশ পরিমাণ ভালোবাসা পুঞ্জীভূত হয়ে আছে তোমার প্রতি। তুমি সেই ছোট্ট থাকতেই আমার হৃদয় মন স্পর্শ করে ফেলেছিল আরিয়ান। এখন সেটা প্রচণ্ড তীব্র আকার ধারণ করেছে। হৃদিতার তীব্র ভালোবাসা ও আসক্তিময় চোখে চোখ রেখে প্রচণ্ড পুলকিত হয়ে উঠল আরিয়ানের মন। হঠাৎ আরিয়ান মজা করে বলে উঠল, এখন ছেড়ে দিয়েছি তাই বলে ভেবো না তুই সহজে আমার কাছ থেকে ছাড় পেয়ে যাবে তুমি। বিয়ের পরে তোমাকে সম্পূর্ণ আমার করে নিতে আমি মোটেও এক মুহূর্তেও সময় নেব না। আরিয়ানের এমন ঠোঁট কাটা ও লাগামহীন কথায় হৃদিতার প্রচণ্ড লজ্জা পেল। সে লাজুক হেসে আরিয়ানের বুকে ধুম করে একটা কিল মেরে বলল, অসভ্য। হ্যাঁ, শুধুমাত্র তোমার কাছেই অসভ্য। একটা কালো রঙের ট্রাউজার এবং ফুল স্লিভ ধূসর রঙের টি শার্ট পরে বিছানায় বসে রয়েছে আরিয়ান। অপরদিকে তার ঠিক কিছুটা দূরে সাদা ঢোলা সালোয়ার কামিজ পরে হৃদিতা চুল মুছতে মুছতে এগিয়ে আসছে। শাড়ির সাথে সাথে এই সালোয়ার কামিজ পরার অভিজ্ঞতাও আজকে তার কাছে নতুন, কিন্তু প্রয়োজনের সময় যেটুকু পেয়েছে এতেই সে সন্তুষ্ট। আরিয়ান এতক্ষণ ফোন ঘাঁটছিল। বাড়িতে ফোন দিয়ে তাদের অবস্থার কথা জানাবে, এটাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু এখানে নেটওয়ার্ক একটুও কাজ করছে না, তাই বাধ্য হয়ে ফোনটা একপাশে রেখে হৃদিতার দিকে তাকাতেই থমকে গেল আরিয়ান। সদ্য গোসল শেষে ভেজা চুল অসম্ভব স্নিগ্ধ লাগছে হৃদিতাকে। তার কোমর অবধি লম্বা কোঁকড়ানো ব্রাউন চুলগুলো পিঠময় এবং ঘাড়ের দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে ধীর গতিতে হৃদিতার দিকে এগিয়ে গিয়ে সাদা তোয়ালাটা তার হাত থেকে নিয়ে নিজে তার চুল মুছে দিতে লাগলো। কি করছো কি আরিয়ান? তোমার চুল মুছে দিচ্ছে। সেটা তো আমিও করতে পারবো। কথা বলো না।